বন্ধুরা, তোমরা হয়তো সবাই শুনেছো যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আরেকবার নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে 2016 নিয়োগ মামলার রায়টাকে পুনর্বিবেচনা করার জন্য, যেটাকে রিভিউ পিটিশন বলা হচ্ছে। তো এই রিভিউ পিটিশন জিনিসটা কি, চলো আমরা একটু প্রথমেই জেনে নিই। রিভিউ পিটিশন হচ্ছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর সেম বিচারকের কাছে 1 মাসের মধ্যে একটা আবেদন করা যায় যে আপনার রায়টা পুনর্বিবেচনা করুন। এখন এই আবেদন যে কোনো রায়েই করা যায়, যে কোনো রায়ের পরেই এই আবেদনটা করা যায়, কিন্তু আবেদনটা গৃহীত হবে কি না সেটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরগুলো মূলত হচ্ছে যে রায়টার মধ্যে কোনো টেকনিক্যাল ত্রুটি রয়ে গেছে। যেমন ধরো, কোনো একটা ইনভ্যালিড প্রমাণকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে, সেটা জানা যাচ্ছে পরে। যে বিস্তারিত রায় থাকে, সে বিস্তারিত রায়ের কোথাও যদি কোনো টেকনিক্যাল ত্রুটি থেকে যায়, কোনো একটা গুরুত্বপূর্ণ আইনের ধারা হয়তো সেখানে ভায়োলেট হচ্ছে, এই ধরনের কোনো ভুল যদি পাওয়া যায়, অথবা আরেকটা হচ্ছে যে এমন কোনো তথ্য বা প্রমাণ রায় বেরোনোর পরে পাওয়া গেল যেটা কিনা মূল হিয়ারিং এর সময় দেওয়া যায়নি বা তখন হাতে ছিল না, এই ক্ষেত্রগুলোতে রিভিউ পিটিশন গ্রহণ করা হয় এবং পুনরায় রায়টাকে বিবেচনা করা হয়। তো এটা বেঞ্চ চেঞ্জ হয় না, এতে সেম বেঞ্চ বিচারটা করে যদি পুনর্বিচার করার দরকার পড়ে। তো এই ক্ষেত্রে একটা বিরাট বড় ধোঁয়াশা এসএসসি কিন্তু রেখে দিয়েছে। তারা যে রিভিউ পিটিশনে যাচ্ছে, কিসের ভিত্তিতে যাচ্ছে, কোন পয়েন্টে তারা আর্গুমেন্ট করবে, সেগুলো তারা কিন্তু পাবলিক করেনি, অর্থাৎ কাউকে জানায়নি। না কোনো সাংবাদিক বৈঠকে জানিয়েছে, না কোনো লিখিতভাবে কোথাও জানিয়েছে। এবার যারা আন্দোলনকারী, যারা চাকরিহারা আন্দোলনকারী, তাদের কাছেও বিষয়টা পরিষ্কার কিনা আমি জানি না, তাদেরকেও জানিয়েছে কিনা কিছু আমি জানি না। হয়তো হতে পারে তাদের সাথে ভেতরে ভেতরে কথা হয়েছে, তারা সেটা পাবলিক করছেন না। কিন্তু আমি যতদূর জানি, কংক্রিট কোনো নতুন প্রুফ এখানে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না, এবং সেটা যদি না হয় তাহলে রিভিউ পিটিশন কিন্তু কার্যকর হবে না, এটা আমি রুল বললাম। তো যাই হোক, রিভিউ পিটিশন যদি কার্যকর না হয়, যদি খারিজ হয়ে যায়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। কিন্তু তারপর যে পরীক্ষা হবে, যে পরীক্ষাটার অর্ডার দেওয়া হয়েছে, নতুন পরীক্ষা, এটা নিয়েও একটা বিভ্রান্তি এখনো ছেলে মেয়েদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। যারা বিশেষ করে লক্ষ লক্ষ পরীক্ষার্থী যোগ্যতা সম্পন্ন রয়েছে, বিএড ডিগ্রিধারী, তাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে, এটার কোনো উত্তর তাদের কাছে বোধহয় এখনো নেই, যে নতুন পরীক্ষার্থীরা, মানে নতুন যারা যোগ্যতা অর্জন করেছে, তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে কি পাবে না। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে তারা সুযোগ পাবে। আমি আমার ওই পয়েন্ট থেকে এক চুলও নড়ছি না, নড়ার কোনো কারণও নেই। অনেক 2016 সালের ক্যান্ডিডেট অথবা চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন, তারা অনেকেই আমার রায়ের, আমার মতের বিরোধিতা করেছেন, আমার বক্তব্যের বিরোধিতা করেছেন। তারা করতেই পারেন, সেটা করার তাদের অধিকার আছে, কিন্তু এটা বাস্তব নয়। এটার পিছনে কোনো ভ্যালিড পয়েন্ট নেই, কোনো যুক্তি নেই কথাটার পিছনে। কারণ আমি পয়েন্টগুলো আবার বলছি, কেন এটা সম্ভব নয়। কারণ প্রথমত রি এক্সামিনেশন নয়, এটা রি এক্সামিনেশন নিতে বলেনি। একটা নিয়োগ প্রক্রিয়া যদি মাঝখানে আটকে যায়, বা একটা নিয়োগ প্রক্রিয়ার আংশিক বাতিল হয়, একটা কোনো পার্ট বাতিল হয়, সেই ক্ষেত্রে আর নতুন পরীক্ষা নেওয়া বা নতুন ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠে না। এক্ষেত্রে তা হয়নি। 2019 সালে আপার প্রাইমারির একটা প্যানেল বেরিয়েছিল, তোমরা জানো। ওই প্যানেলটা হাইকোর্ট বাতিল করেছিল। তখন রি ইন্টারভিউর একটা অর্ডার দিয়েছিল, যে পুনরায় ইন্টারভিউ নিন, নতুন করে যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকুন এবং ইন্টারভিউ নিন। সেখানে কিন্তু নতুন আবেদনের কোনো সুযোগ ছিল না।
নতুন কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যে ক্যান্ডিডেটরা 2015-তে অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে থেকেই কাট অফের ভিত্তিতে নতুন করে ইন্টারভিউতে ডাকা হয় এবং ইন্টারভিউ নেওয়া হয়। তারপর নতুন করে আবার মেরিট লিস্ট এবং প্যানেল প্রকাশিত হয়। এটা হলো আংশিক বাতিল। ওখানে কিন্তু পুরো টেট যে পরীক্ষাটা হয়েছিল 2015 টেট, সেটাকে বাতিল করা হয়নি। বাতিল করা হয়েছিল মেরিট লিস্টটাকে এবং তার আগে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই প্রক্রিয়াটাকে। অর্থাৎ ইন্টারভিউতে ভুলভাল ক্যান্ডিডেট ডাকা হয়েছিল, রেশিও ব্রেক করা হয়েছিল, এইসব কারণে ইন্টারভিউ প্রক্রিয়াটাকে বাতিল ঘোষণা করে মেরিট লিস্টটাকে বাতিল করা হয়েছিল। এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। এক্ষেত্রে নোটিফিকেশন থেকে শুরু করে নিয়োগপত্র দেওয়া পর্যন্ত টোটাল প্রসেসটাকে বলা হয়েছে নাল অ্যান্ড ভয়েড। এই নাল অ্যান্ড ভয়েড কথাটার মানে যারা বোঝে, এর আইনগত ব্যাখ্যা যারা জানে, তারাই বুঝবে যে নাল অ্যান্ড ভয়েড মানে অকার্যকর এবং শূন্য বা ফাঁকা। ভয়েড মানে তো ফাঁকা। তার মানে ওই প্রক্রিয়াটা আইনের চোখে কোনোদিন হয়নি, প্রক্রিয়াটা অস্তিত্বশীল নয়। তোমরা ইন্টারনেটে নাল অ্যান্ড ভয়েড কথাটার মানে খুঁজে দেখবে, ইংরেজিতে এটার মানে কি, তাহলেই পেয়ে যাবে। আমি যেটা বলছি এটাই এর মানে। এছাড়াও আমি আরো অনেক জায়গা থেকে খোঁজ খবর করেছি, বিভিন্ন সাংবাদিকের মতামত, তারা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলে মতামত প্রকাশ করেছেন। যেমন আমি তোমাদের বলে দিই, সুমন চট্টোপাধ্যায় বলে আমাদের একজন প্রবীণ সাংবাদিক আছেন, তিনিও বাংলা স্পিয়ার বলে তার চ্যানেলে এই একই মত প্রকাশ করেছেন এবং উনি কিন্তু বিভিন্ন বিশিষ্ট আইনজীবীর সাথে কথা বলেই এই মতটা দিয়েছেন। তো যাই হোক, তোমাদের দ্বন্দ্ব খুব তাড়াতাড়ি মিটে যাবে। আশা করছি নোটিফিকেশনের যে ডেট সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যেই নোটিফিকেশন দিতে হবে, কারণ সেখানে নইলে কিছু কঠোর পদক্ষেপের কথা বলা আছে, যে রায়টা না মানলে কিছু কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিতে পারে। সুতরাং আমাদের একটু অপেক্ষা করতেই হবে। কিন্তু আমি বলবো, যারা সম্ভাব্য পরীক্ষার্থী তারা অ্যাটলিস্ট পড়াশোনাটা শুরু করে দাও। আমার যেহেতু বিষয় বাংলা, আমি বাংলা বিষয় যেহেতু আমার চ্যানেল, সুতরাং আমি আমার চ্যানেলে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসা শুরু করছি। তোমাদের অনেক দিনের দাবি ছিল প্রত্যয় নিয়ে ভিডিও নিয়ে আসার জন্য। তো প্রত্যয় বিষয়টাকে আমি একটা ভিডিও ফরম্যাটে, ইউটিউব ভিডিও ফরম্যাটে যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি খুব শিগগিরই। তো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমি বিভিন্ন বিষয়ের উপর, যেমন তোমাদের সাহিত্যের ইতিহাস কিভাবে পড়বে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবে, অসংখ্য তথ্যের মধ্যে কোন তথ্যগুলোকে না পড়লেও চলবে আর কোন তথ্যগুলো অবশ্যই পড়তে হবে, এগুলোর উপর ভিডিও নিয়ে আসবো। আবার ভিডিও নিয়ে আসবো টেক্সটের উপর, টেক্সট কিভাবে পড়তে হবে তার উপর। সুতরাং তোমাদের বাংলা বিষয়ের জন্য যতটুকু গাইডেন্স লাগে সেটা আমার এই চ্যানেলে পাবে, এটুকু কথা আমি তোমাদের দিতে পারি। তো যাই হোক, একটা খুবই অপ্রীতিকর পরিস্থিতি, কিন্তু তবুও আমি বলবো, যারা অনেক দিন পরীক্ষা দিতে পাওনি, 10 বছর পরীক্ষা দিতে পাওনি, তাদের বঞ্চনাটা কিন্তু সবচেয়ে বড়। তাই তাদেরকে আমি বলবো, তোমরা পড়াশোনা করতে শুরু করো। আশা করি শুরু করে দিয়েছো সবাই, কেউ পড়াশোনা শুরু করতে বাকি নেই আমি যতদূর বুঝতে পারছি। তারপরেও আমি তোমাদের বললাম যে তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করো, এবং তোমাদের যদি কিছু বলার থাকে, কোনো মতামত দেওয়ার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।